আমরা আমরা একটা কথা বলতে পারি তৃণমূল কংগ্রেসের একজন হিসাবে, কর্মী হিসাবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী করেন তখন সেখানে হিন্দু মুসলমান আমরা দেখি না। বোটানি পড়েছেন, পড়িয়েছেন। এই শিক্ষা জগতের মানুষের একজন হিসেবে, কেন্দ্রের দায়িত্বশীল মন্ত্রী হিসাবে তার যদি ঔদ্ধত্য আচরণ, শব্দচয়ন, কথাবার্তা এরকম হয়, তাহলে অন্য জগতের প্রান্তিক অংশের মানুষের বা সেই অর্থে পিছিয়ে থাকা অংশের মানুষের থেকে আমরা তো স্বাভাবিকভাবেই তারা অনুসরণ করবেন কাদের? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নন শুধুমাত্র, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি করে শুধুমাত্র তার নন, সিপিএমের নন। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ চিফ মিনিস্টার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যারা তৃণমূল কংগ্রেসের নেতা বা যারা জনপ্রতিনিধি, আমি বলতে চাইছি, তারা প্রত্যেকে যখন জনপ্রতিনিধি হিসেবে কাজ করেন, তৃণমূল কংগ্রেসের এটাই মডেল। টিএমসি মানে টেম্পল মস্ক চার্চ। আমরা সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে কাজ করায় বিশ্বাসী। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই বাড়তি কথা বলা বা বাড়তি শব্দচয়নে সাবধানী হওয়া উচিত। নিজের পদের ওজন বা নিজের গুরুত্ব সেটাকে প্রমাণ করতে গিয়ে এমন কোনো বিষয় বা এমন কোনো মন্তব্য করা উচিত না যেটা আমরা গ্রামগঞ্জের ছেলে, আমাদের বলা হতো যে যতটুকুই চুলকোনো উচিত যতটুকু হাত যায়, হাতের বাইরে কখনো চুলকোনো উচিত না। যত বাংলা বিরোধী যে মাইন্ডসেট, বাংলা বিরোধী যে মানসিকতা বিজেপির, যে ভোটে হেরে গেছি তাই টাকা দেবো না, ভোটে হেরে গেছি তাই কাজ করিয়ে নেবো, টাকা দেবো না, এই চিটিংবাজি, দোগলাপনা, এই তঞ্চকতা, প্রবঞ্চনা, তার বিরুদ্ধে আমি মনে করি এটা ভারতবর্ষের আইন ব্যবস্থা, ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থারও একটা বিরাশে শিক্ষার থাপ্পড় বলে আমি মনে করি। আমি বলছি এটা অত্যন্ত লজ্জাজনক এই কাজে যে অনুব্রত মণ্ডল যা করেছে ধিক্কারজনক, তিনি ক্ষমা চেয়েছেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি চিৎকার করে যান, আজে বাজে কথা বলেন, তার থেকে সেটা কিছুটা হলেও প্রত্যাশিত। তিনি তো নিজেকে বলেন না যে আমি ডক্টর শুভেন্দু অধিকারী বা আমি অধ্যাপক শুভেন্দু অধিকারী। যে আপনারা দেখবেন কেশরী 2 নিয়ে সারা দেশে একটা সমস্যা হয়েছে, বিতর্ক হয়েছে, যে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলেছে ইত্যাদি ইত্যাদি। আর আপনারা জানেন বিষয়টা, আমি প্রশ্নের বাইরে বলে ঢুকছি না। আপনি আমাকে একজন বাংলার বিজেপি নেতা দেখান, একজন, যিনি এইটার প্রতিবাদ করেছেন। ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকে করুন বা সেন্ট্রাল গভর্নমেন্টকে করুন বা অন্তত টুইটারে করুন রে ভাই, কোথাও করেনি। কাসিম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়ায় 2026-এর বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের একাংশ হারাবে তৃণমূল, এমনই দাবি করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। দেখুন, দলের অভ্যন্তরীণ বিষয়ে দলের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে কাকে দল কোন সাংগঠনিক দায়িত্বে রাখবে, কোন সাংগঠনিক পদে কে থাকবেন, এটার ব্যাপারে নিশ্চিতভাবে দলই চূড়ান্ত, দলই শেষ কথা। দলের বাইরে সকলেই আমাদের কাছে সম্মানীয়। তহা সিদ্দিকী সাহেব নিজেও আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি বলেই আমরা মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। কিন্তু একটা দল তার নির্দিষ্ট সাংগঠনিক কাঠামোয় কাকে কোন পদে রাখবে, কাকে কতদিনের জন্য কোথায় রাখবে, কাকে কীভাবে কাজে লাগাবে দলে কেউ যোগদান করলে, সেটা একান্তভাবে, চূড়ান্তভাবে দলের ব্যাপার, দলের বিষয়, সেটা দলই দেখবে। বাইরে থেকে কোনো এই বিষয়ে কারোর মতামত থাকতে পারে, কিন্তু কারোর কোনো সিদ্ধান্ত বা সাজেশন এই বিষয়ে আমি মনে করি না চূড়ান্ত, না কোনো সিদ্ধান্ত হওয়া উচিত। কাসিম সিদ্দিকী দলে আসার পরে মুসলিম ভোট কমবে, এটা ঠিক মানে যদি ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞাসা করি, ঠিক কোনো দিক থেকে কি প্রাসঙ্গিক মনে হচ্ছে যে তার আশাতে কোনো মানে মুসলিম ভোট সংখ্যা সেখানে কমতে পারে, ভোটারের সংখ্যা? না, একেবারে আমি কী প্রসঙ্গে উনি বলেছেন বা কী প্রশ্নের উত্তরে উনি বলেছেন সেটাও দেখতে হবে। সেটা আমার কাছে এই মুহূর্তে তো অন্তত একেবারেই পরিষ্কার নয়। আমরা একটা কথা বলতে পারি তৃণমূল কংগ্রেসের একজন হিসাবে, কর্মী হিসাবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী করেন তখন সেখানে হিন্দু মুসলমান আমরা দেখি না। আমরা যখন বলি যে ডায়মন্ড হারবার মডেল, আমরা যখন বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট করছেন কল্পতরু কোভিডের মধ্যে, এই দুস্থ মানুষকে খাবার দেওয়ার বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন করেছেন আমাদের সেবাশ্রয়, এই স্বাস্থ্যর যে শিবির, হেলথ ক্যাম্প, সেগুলো যখন করেছেন তখন সেবাশ্রয় বা কল্পতরুতে কে হিন্দু উপকৃত হয়েছে, কে মুসলমান উপকৃত হয়েছে সেটা দেখিনি। আমরা বলছি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখানটায় আমরা আলাদা করে ডিভিশনের রাজনীতি করি না, ভাগাভাগি রাজনীতি নয়। আমরা বলছি যে কিন্তু আমি বলছি দলে কেউ যোগদান করলে, তার নাম কাসেম সিদ্দিকী হোক, তার নাম তোমার কবির চট্টোপাধ্যায় হোক, যে নামেই সে আসুক না কেন, যে পরিচয় আসুক না কেন, নিশ্চিতভাবে পীরজাদা পরিবারের কাসেম সিদ্দিকীও একজন,
হ্যাঁ, ফলে স্বাভাবিকভাবেই তার সম্মানীয় জায়গা রেখে দল তাকে মনে করেছে সাংগঠনিক স্তরে কাজে লাগানো উচিত, সেই জন্য তাকে নির্দিষ্ট দায়িত্বে আসীন করা হয়েছে। এটা একান্তভাবে আমি আবারও বলছি দলের বিষয়। তহা সাহেব নিশ্চয়ই তিনি কী প্রশ্নে বা কী লিডিং কোয়েশ্চেনে বলেছেন বা কতটা সবটা জেনে বলেছেন কি না আমার সেটা আমি না দেখে মন্তব্য করব না। আমি এটাই বলবো যে তহা সিদ্দিকীও আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় মানুষ, ফলে তারও এই বিষয়ে ভেবেচিন্তেই তিনি হয়তো মন্তব্য করতেন পুরোটা জানলেই। তহা সিদ্দিকী শুধুমাত্র এটাই বলেনি, পাশাপাশি আরও একটি বক্তব্য তিনি রেখেছেন যে 2026 নির্বাচনে ভয়ঙ্কর খেলা দেখাবে, মূলত খেলবে এই রাজ্যের সংখ্যালঘুরা, এমনকি আইএসএফ আরও একটি আসন জিতে যেতে পারে বলেও তার মন্তব্য। তিনি ভবিষ্যৎবাণী করছেন এখন থেকে। না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই বাড়তি কথা বলা বা বাড়তি শব্দ চয়নে সাবধানী হওয়া উচিত। নিজের পদের ওজন বা নিজের গুরুত্ব সেটাকে প্রমাণ করতে গিয়ে এমন কোনো বিষয় বা এমন কোনো মন্তব্য করা উচিত না যেটা আমরা গ্রামগঞ্জের ছেলে, আমাদের বলা হতো যে যতটুকুই চুলকোনো উচিত যতটুকু হাত যায়, হাতের বাইরে কখনো চুলকোনো উচিত না বা কোথাও ডিস্টার্ব করা উচিত না বা কোনো মন্তব্য করা উচিত না। এখন আমি এখানে বসে যদি তো আপনাদের বাংলা হান্টে যদি ইসরায়েল ইউক্রেনের সমাধান কী পথে হতে পারে সেই নিয়ে যদি আমি জ্ঞান দিই, তাহলে লোকে কমেন্টে মানে খিস্তি খেউরও করতে পারে যে তুমি ইসরায়েল ইউক্রেন নিয়ে বলার কি। তো একইভাবে এরকম প্রসঙ্গ অনেক সময় এসে যায়। আমি একথা বলছি শুধুমাত্র দরকার ছিল না, দরকার পড়ে কি পড়ে না, উনি বিচক্ষণ মানুষ, এতদিন থেকে তাকে দেখে অনেক ধর্মপ্রাণ মুসলমান মানুষ আমাদের ফুরফুরায় তার কথা শুনে জীবনে ধর্মাচরণ করেন, ফলে তিনি বিচক্ষণ নন একথা তো একেবারেই বলা যাবে না, সেটা বলার ধৃষ্টতা। কিন্তু আমি বলছি দরকার ছিল না, দরকার পড়ে কি পড়ে না দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এর কোনো দরকার ছিল কি? মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে বাংলার সংখ্যালঘুর জন্য, আমরা বামফ্রন্টের সময় সাচার কমিটির রিপোর্ট দেখিনি সংখ্যালঘুদের কী অবস্থা ছিল, সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে, শুধুমাত্র ফুরফুরা শরীফের ডেভেলপমেন্টের প্রশ্নেই কত কত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তা আগের আমল বা আগের যে কোনো সরকারের তুলনায় কত বেশি বা কত আমি বলছি রিলেভেন্ট, কত প্রাসঙ্গিক, সেই জায়গাগুলোকে মাথায় রেখে সার্বিকভাবে আমি বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের নন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুর নন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নন শুধুমাত্র, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি করে শুধুমাত্র তার নন, সিপিএমের নন। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ চিফ মিনিস্টার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যারা তৃণমূল কংগ্রেসের নেতা বা যারা জনপ্রতিনিধি আমি বলতে চাইছি, তারা প্রত্যেকে যখন জনপ্রতিনিধি হিসেবে কাজ করেন, তৃণমূল কংগ্রেসের এটাই মডেল, টিএমসি মানে টেম্পল মস্ক চার্চ, আমরা সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে কাজ করায় বিশ্বাসী, সেটা আমরা বলছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা করে দেখাচ্ছেন। আচ্ছা, একদিকে যেমন এই মন্তব্য যেমন রয়েছে, পাশাপাশি আমরা জানি যে ইতিমধ্যে বারংবার বিভিন্ন ধরনের কারণে বা প্রাসঙ্গিক কিছু ঘটনার জন্য খবরের শিরোনামে উঠে আসছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে রাজ্য পুলিশকে সোনাগাছির সঙ্গে তুলনা করতে দেখা যায়, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সেই পোস্টে লেখা হচ্ছে যে অনুব্রতর বেলায় কালো এবং সুকান্তর বেলায় ভালো। আমি প্রথমে অত্যন্ত লজ্জা অনুভব করছি, তার কারণ উনিও আমাদের মতো একজন এডুকেশন ফ্র্যাটার্নিটির মানুষ, অর্থাৎ শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত একজন অধ্যাপক। এতগুলো ডিগ্রি নামের পেছনে ডক্টর সুকান্ত মজুমদার ইউজ করেন, বোটানি পড়েছেন, পড়িয়েছেন। এই শিক্ষা জগতের মানুষের একজন হিসেবে, কেন্দ্রের দায়িত্বশীল মন্ত্রী হিসাবে তার যদি ঔদ্ধত্য আচরণ, শব্দচয়ন, কথাবার্তা এরকম হয়, তাহলে অন্য জগতের প্রান্তিক অংশের মানুষের বা সেই অর্থে পিছিয়ে থাকা অংশের মানুষের থেকে আমরা তো স্বাভাবিকভাবেই তারা অনুসরণ করবেন কাদের? অনুসরণীয় ব্যক্তির সব সংখ্যা তো দিন দিন কমছেই। সুকান্ত মজুমদার কোনো কালেই অনুসরণীয় ছিলেন বলে আমি মনে করি না, কিন্তু তারপরেও তিনি উচ্চশিক্ষিত, তারপরেও তিনি অন্তত, আমি আগের আপনাদের মনে থাকবে, আপনাদেরই একটা হয়তো ইন্টারভিউতে আমি বলেছিলাম বিজেপি নেতাদের মধ্যে অন্তত মার্জিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলা হান্টের পেজে যে আমার এটা বলা উচিত হয়নি, এটা আমি ক্ষমা প্রার্থী। একেবারে মার্জিত নন, একেবারে অমার্জিত এবং অসংবেদনশীল মানুষ, এবং তিনি যে মন্তব্য যেভাবে করেছেন তাতে লাথি জুতো তো খাচ্ছেন মানুষের কাছে। এরপর তিনি প্রচারে বেরোতে পারবেন কিনা একটা সন্দেহ আছে। আমি বলছি এটা অত্যন্ত লজ্জাজনক এই কাজে যে অনুব্রত মণ্ডল যা করেছে ধিক্কারজনক, তিনি ক্ষমা চেয়েছেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি চিৎকার করে যান, আজে বাজে কথা বলেন, তার থেকে সেটা কিছুটা হলেও প্রত্যাশিত। তার
তিনি তো নিজেকে বলেন না যে আমি ডক্টর শুভেন্দু অধিকারী বা আমি অধ্যাপক শুভেন্দু অধিকারী, কিন্তু একটা শিক্ষা জগতের মানুষ, শিক্ষাবিদ, তিনি মনে করেন কেন্দ্রের শিক্ষা দপ্তরের খুব সম্ভবত প্রতিমন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন দপ্তরের, উত্তর পূর্ব ভারত উন্নয়ন দপ্তরেরও প্রতিমন্ত্রী রয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি, এত ধারে ভারে বড় একটা নাম, কেন্দ্রের দায়িত্বশীল মন্ত্রী, এতদিনের জনপ্রতিনিধি, তার মন্তব্য যদি এরকম হয় সেটা আমাদের লজ্জা শুধু দেয় না, আমাদের হতাশ করে। এবং এই হতাশা লুকোনোর জায়গা নেই, তাই হয়তো মানুষের, স্বাভাবিক মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কখনো জুতো হয়ে উড়ে আসছে। হ্যাঁ, এটা লজ্জাজনক। জুতোটাও যেরকম উড়ে আসা বাংলা রাজনীতিতে উচিত নয়, তেমনিভাবে বাংলা রাজনীতিতে এই ধরনের শব্দচয়ন হলে তো জুতো উড়ে আসবে, এর মধ্যেও কোনো ব্যতিক্রম আছে বলে আমি মনে করছি। রাজ্য প্রশাসনকে এর সঙ্গে তুলনা করা হচ্ছে, কিভাবে দেখছেন? না, রাজ্য প্রশাসনকে করেছে বলে আমার গায়ে লাগছে এরকম নয়। ও যে ভাষায় কথা বলছেন উনি, এটা উনি যদি একটা কবি সাহিত্যিককেও বলতেন, বা একজন যদি চলচ্চিত্র নির্মাতাকেও বলতেন, বা একজন যদি অভিনেত্রীকেও বলতেন, বা একজন যদি রাজনৈতিক নেত্রীকেও বলতেন, বা একজন যদি সিপিএমের যারা নেতা নেত্রী তাদেরকেও বলতেন, তাহলে আমি একইভাবে রিয়্যাক্ট করতাম। রাজ্য প্রশাসনকে তিনি অ্যাটাক করছেন বিইং এ সেন্ট্রাল মিনিস্টার, এটা তো নিশ্চিতভাবে আরও লজ্জাজনক, আরও হতাশাজনক। আচ্ছা, একদিকে যেমন ওবিসি মামলা, তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি এর মামলায় যেমন রাজ্য বড় ধাক্কা খেলো, অন্যদিকে 100 দিনের কাজের ক্ষেত্রে রাজ্য বড় স্বস্তি পেল, কি বলবে? না, ধাক্কা আপনি যেটা বলছেন সেটা তো বিচার বিভাগে এখনও রয়েছে, কিছু কিছু অবজারভেশন এসছে, কিছু কিছু নির্দেশ এসছে, কিন্তু সেটা এখনও বিচার বিভাগের প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। আবারও আমরা রিভিউ পিটিশনের দাবি জায়গা রয়েছে। আমি বলছি 100 দিনের কাজটা, আমি বলছি এটা আন্দোলনের জয়। সিঙ্গুর আন্দোলন এভাবে আমার মনে পড়ে যাচ্ছে, বা আমি তখনও বলেছি অনেককে যে সিঙ্গুর আন্দোলনে এভাবে কোর্টের মাধ্যমে শেষ পর্যন্ত জয় নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মানে কোর্টের রায় তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ইতিহাসে লেখা ছিল। একইভাবে আমি তুলনা করব, ওটা জমি রক্ষার আন্দোলন ছিল, আর এটা হচ্ছে জীবন রক্ষার আন্দোলন। জীবন রক্ষার আন্দোলনে প্রান্তিক বাংলার যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের জীবিকা, জীবন, তার সঙ্গে জড়িয়ে থাকা যে মনরেগা প্রকল্প, যে 100 দিনের কাজ, সেটাকে ঘিরে যে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠিত করেছিলেন, একইভাবে আমি আবার তুলনা করছি, রেফার করছি যে সিঙ্গুর আন্দোলনের ধারা বেয়েই, সেই ইতিহাসকে সামনে রেখেই যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে ধাপে ধাপে, প্রথমে কলকাতা, তারপর দিল্লি, তারপর আবার কলকাতায় ফিরে এসে রাজভবনের সামনে, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়কদের নিয়ে আর কি বিধানসভার ওখানটায়, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠিত করেছেন, কেন্দ্রের ওপর লাগাতার চাপ সৃষ্টি করেছেন, চাপ রেখে দিয়েছেন, এবং পাশাপাশি আইনি লড়াই তিনি লড়েছেন, তারই এটা আমি বলছি একটা জয়। এবং এই জয় আমি মনে করি যে যারা এই আন্দোলনে কোনো না কোনোভাবে, একটা কাঠবেড়ালির ভূমিকাও রামায়ণের যেরকম সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ছিল, তেমনি দিল্লি হোক, কলকাতা হোক, আইনি লড়াই হোক, সাংবাদিকতায় হোক, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক, জনমত তৈরিতে হোক, যেভাবে এই আন্দোলনের পাশে দেখেছে, এই জয়টা সকলের জয়। এবং কার্যত বাংলা বিরোধী যে মাইন্ডসেট, বাংলা বিরোধী যে মানসিকতা বিজেপির, যে ভোটে হেরে গেছি তাই টাকা দেবো না, ভোটে হেরে গেছি তাই কাজ করিয়ে নেবো, টাকা দেবো না, এই চিটিংবাজি, দোগলাপনা, এই তঞ্চকতা, প্রবঞ্চনা, তার বিরুদ্ধে আমি মনে করি এটা ভারতবর্ষের আইন ব্যবস্থা, ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থারও একটা বিরাশে শিক্ষার থাপ্পড় বলে আমি মনে করি। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানি রাজ্যে মনসুন মানে বৃষ্টি ইতিমধ্যে ঢুকে পড়েছে, এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন একাধিক জেলায় জল যন্ত্রণা, বিশেষ করে ঘাটাল এবং চন্দ্রকোনার কিন্তু এই মুহূর্তে করুণ পরিস্থিতি রয়েছে। সেখানে কিন্তু একদম ঘাটালে যেটা বলা হচ্ছে, প্রতিটি যে পৌরসভা রয়েছে সেখানে কিন্তু সমুদ্র কিন্তু জলে এখন সম্পূর্ণভাবে ঢাকা রয়েছে। পাশাপাশি চন্দ্রকোনার এই পরিস্থিতি, পাশাপাশি নদীগুলি এখনও জলে ফুসছে। রাজ্য সরকারের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ এর আগে বারংবার ঘাটাল দিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে ঘাটাল প্রকল্প নিয়ে। ঘাটাল প্রকল্প কবে হবে, কবে শুরু হবে, বা শুরু এখনও হয়নি, কবে শেষ হবে, এটাও একটা বড় প্রশ্ন। দেখুন, ঘাটাল সহ বাকি যে জায়গাগুলোয়, আমি নিজে উত্তরবঙ্গের ছেলে, বিস্তীর্ণ জলের সমস্যা বা বৃষ্টির সমস্যা রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবছরও নিশ্চিতভাবে আমি আশা নয়, আমার আত্মবিশ্বাস রয়েছে যে অত্যন্ত মানবিকভাবে তিনি ব্যাপারটা দেখছেন, এবং সেচ দপ্তর তৈরি আছে। ঘাটাল নিয়ে স্পেসিফিক্যালি ঘাটাল মাস্টার প্ল্যানের যে বিষয়টা, সেখানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা পার্টনারশিপের বিষয় রয়েছে। এখানে শুধু রাজ্যও করতে পারবে না, কেন্দ্রের অনুদানের বিষয় রয়েছে, কেন্দ্রের ম্যাচিং গ্র্যান্টের টাকা বরাদ্দ, অর্থ বরাদ্দেরও বিষয় রয়েছে। এবং ঘাটালের সাংসদ হিসেবে যাকে মানুষ নির্বাচিত করেছেন বারবার, আমাদের সুপারস্টার দেব, হ্যাঁ, তো সুপারস্টার সাংসদ হলেও তিনি সাংসদ হিসেবেও এই বিষয়টা নিয়ে বারবার করে তিনি তার আন্তরিকতা প্রমাণ করেছেন। হ্যাঁ, প্রতিষ্ঠিত সত্য কার্যত এটা হয়েছে। ফলে তিনি বিষয়টা যেখানে আন্তরিক, সেখানে বিষয়টা আমার মনে হয় কোনো একটা জায়গায়, টেকনিক্যাল জায়গায় আটকে রয়েছে। সেই টেকনিক্যাল জায়গাটা সেন্ট্রালের সঙ্গে কথা বলে আমরা হোপফুল যে অনেকগুলো কাজ আমরা
করতে পেরেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি নিজে বেগরবাই না করে তাহলে আমরা এই সমস্যাটাও সমাধান করতে পারবো আগামী কিছু সময়ের মধ্যেই, এটা আমি আশা করি। যেহেতু টেকনিক্যাল পার্টটা সম্পর্কে আমি ওয়াকিবহাল নই, ফলে কার্যত আমি একটা উত্তরবঙ্গের ছেলে, কলকাতায় থাকি, ঘাটাল নিয়ে বলতেই পারি, কিন্তু ঘাটালের টেকনিক্যাল কোথায় আটকে রয়েছে এটা আমি মনে করি যারা বিষয়টা দেখছেন তাদের উপর ভরসা রাখাটাই এখানে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব, যেহেতু ঘাটাল নিয়ে আমরা কথা বলছি, তো সেক্ষেত্রে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ উঠে আসছে, সামনেই রথযাত্রা রয়েছে, কিন্তু তার আগে ইতিমধ্যে যেমনটা বলা হয়েছিল যে প্রসাদ বিতরণ করা হবে, সেই প্রসাদ বিতরণ কার্য করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে পেরা এবং গজা বিতরণের দায়িত্বে হিটকো কেন অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপির জগন্নাথ। দায়িত্বে কে আছে এটা সরকারি সিদ্ধান্ত, সরকার তার মতো করে, আমার মনে হয় টেন্ডার সাবমিশনের মাধ্যমে এটা হয় আমি যতদূর জানি, হ্যাঁ। এবং কার্যত স্থানীয় স্তরেও মানে ওই একটা প্রসাদটাকে করে তারপর স্থানীয় স্তরে কিছু সেখানে প্যাকেটিংয়ের দায়িত্ব বা ইত্যাদির দায়িত্ব, বিলি বন্টনের দায়িত্ব স্থানীয় স্তরেও দিয়ে দেওয়া হয়েছে, ফলে সেটাও টেন্ডারের ভিত্তিতে। ফলে এখানে হিটকো থাকবে না তো কি, মানে কারোর বাবা বা তাদের পিতৃব্য, কাকু, খুড়া, হ্যাঁ, মামা, তারা থাকবেন কিনা এই বিষয়ে বিজেপি বলার কে? বিজেপি হরিদাস পাল। সরকারি আবাসন নির্মাণ প্রকল্প ইত্যাদি উন্নয়নের কাজ করে হিটকো, কিভাবে প্রসাদ বিতরণের দায়িত্ব নিতে পারে? না, প্রসাদ বিতরণের দায়িত্বে হিটকো কীভাবে থাকবে? কিন্তু হিটকোর দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে তো জড়িত, সে তো মমতা ব্যানার্জির পেছন যখন শুভেন্দু লালিপপ নিয়ে ঘুরতো তখনও জড়িত। শুভেন্দু অধিকারী যখন জমি দেখতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ছবি তোলার জন্য পেছন দৌড়তেন, সেই সময় তো এটা জানেন যে হিটকোর এর পেছনে এই তৈরি বিল্ডিং প্ল্যান কিংবা তোমার রক্ষণাবেক্ষণ, এই সংস্থার সঙ্গে আমি যতদূর জানি হিটকো জড়িয়ে রয়েছে এই যে আমাদের জগন্নাথ মন্দিরের সঙ্গে। ফলে হিটকো সেখানে প্রসাদ বন্টনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত কিনা আমি জানি না, কিন্তু প্রক্রিয়াটার সঙ্গে প্রসাদ হোক বা জগন্নাথ মন্দির হোক, টোটাল যেই টেম্পল ট্যুরিজম, এই টেম্পল ট্যুরিজম প্রক্রিয়াটার সঙ্গে হিটকো যে জড়িয়ে আছে এটাই তো কোনো সন্দেহ নেই এবং এটা কোনো বন্যায়ও নেই। এটা শুভেন্দুর বাবা বললেও কেউ মেনে নেবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে বিজেপি হচ্ছে টোটালি বাংলা বিরোধী। আজকে বলছে পুরীর জগন্নাথ মন্দির ভালো, দীঘার যে হতে পারে? আজকে আমার বাড়িতে যে রাধাকৃষ্ণ রয়েছে, সেই রাধাকৃষ্ণ কি বৃন্দাবনের রাধাকৃষ্ণ থেকে কখনো আলাদা? বৃন্দাবন মহাধাম, বড় ধাম, কিন্তু আমার বাড়ির যে কৃষ্ণ, বাড়ির যে শিব, বাড়ির যে দুর্গা, সেটাও তো আমার কাছে আপন। বাংলা তো আমরা যদি বাড়ি মনে করি, বিজেপিও যদি মনে করতো যে বাংলাটা ওদের নিজের জায়গা, নিজের স্বভূমি, নিজের কাজের জায়গা, কর্মভূমি, তাহলে কিন্তু বিজেপি কখনো বলতো না যে ওটা ভালো এটা খারাপ। এ তো তুলনার কিছু নেই। জগন্নাথ তো পুরী ধাম, সেটা হচ্ছে শাস্ত্রীয় ধাম, মানে শাস্ত্র বর্ণিত মহাধাম, সেটা আমরা তো কেউ বলছি না যে পুরী ধাম খারাপ। আমরা আমাদের মতো করে প্রভুকে এখানে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রভুর জন্য এখানটায় তিনি জগন্নাথ এত আয়োজনে এত সুন্দরভাবে আজকে ধন্য করছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন, লোক এসছে, আমাদের বাংলা থেকে বিভিন্ন জেলা থেকে লোক যাচ্ছে। আপনারা খুশি হবেন জানলে যে আমাদের উত্তরবঙ্গ পরিবহন নিগম NBSTC, সেখান থেকে 6টা বাস মুখ্যমন্ত্রী চালু করেছিলেন বিভিন্ন জেলা থেকে, 6টা জেলা থেকে, যেগুলো ডিরেক্ট দীঘা যাবে। আপনারা জানলে খুশি হবেন, মাত্র 2 থেকে 3 মাসও এখনও হয়নি, তার মধ্যে বিপুল সংখ্যক যাত্রী এবং রেকর্ড মার্জিনে লাভ হয়েছে উত্তরবঙ্গ পরিবহন নিগমের। এই ফলে মানুষের যে উন্মাদনা, মানুষের যে উৎসাহ দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে ধর্মীয়ভাবেও আছে, এটা একেবারে প্রতিষ্ঠিত। কিন্তু বিজেপি কার্যত যেহেতু করেছে বাংলায়, যেহেতু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার দল তৃণমূল কংগ্রেস যেহেতু এটাকে প্রসার করছে, চেষ্টা করছে, বাংলার মানুষ যেহেতু এর সঙ্গে জড়িয়ে রয়েছে, আর বাংলায় যেহেতু বিজেপি জেতে না, তাই বিজেপি মনে করছে যে বাংলা একটা পক্ষ আর আমরা আরেকটা পক্ষ, এই দুটো পক্ষে ভাগ হয়ে গেছে। বিজেপি মনে করছে আমরা বাংলার বিরুদ্ধে। আমি জাস্ট একটু বাইরে গিয়ে প্রসঙ্গের একটা উদাহরণ দিলে সুবিধা হবে, যে আপনারা দেখবেন কেশরী 2 নিয়ে সারা দেশে একটা সমস্যা হয়েছে, বিতর্ক হয়েছে, যে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলেছে ইত্যাদি, আর আপনারা জানেন বিষয়টা, আমি প্রশ্নের বাইরে বলে ঢুকছি না। আপনি আমাকে একজন বাংলার বিজেপি নেতা দেখান, একজন, যিনি এইটার প্রতিবাদ করেছেন। ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকে করুন বা সেন্ট্রাল গভর্নমেন্টকে করুন বা অন্তত টুইটারে করুন রে ভাই, কোথাও করেনি। বাংলা বিরোধী মাইন্ডসেট, আমি শুধু প্রমাণ করার জন্য বললাম, এরকম প্রতিটা ক্ষেত্রে দেখা যায়। 100 দিনের কাজ নিয়ে বাঘের বাচ্চার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়েছেন, ও তারা বারবার করে বলেছে দেখা করব না। মন্ত্রী ওখানে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বাইরে আন্দোলন করছেন, মন্ত্রী বলছেন দেখা করব না। কারণ কি? টাকা দেবো না। টাকা তো দিতে হলো, ও দেবে না, কোর্টের রায়ে সরকার দিতে বাধ্য। সরকারের যে জায়গা থাকে, সরকারের যে এখতিয়ার থাকে, সেখানে তো সরকার নিজের মতো, এটা তো স্বৈরাচার নয়, সরকার আর স্বৈরাচার তো আলাদা। ফলে সেই জায়গা থেকে তানাশাহি নয় আর কুৎসা নয়, সবসময় যেতে হচ্ছে কাজ।
তাই বাংলায় বিজেপির তানাশাহি তো নেই, শুধু কুৎসা আছে, সে কুৎসা চলছে, নিজের মতো করে কুৎসা করে যাচ্ছে, তাতে ভিড় আরও জগন্নাথ মন্দিরে বাড়ছে। হ্যাঁ, যত কুৎসা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তর সিবিআইডি দিতে পারেনি, দিয়েছে একটা সেবাশ্রয়, একটা কল্পতরু। যত কুৎসা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হয়েছে, তার জবাব দিয়েছে একটা 2024, একটা 2021। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমরা পারফরমেন্সে বিশ্বাসী, কথায় শুধু বিশ্বাসী নই। তাই আমরা যখন কথা বলছি এখন আপনার সামনে, পারফরমেন্সের কথাই বলবো। ওরা করে যাক, এই অনিয়মের অভিযোগ করে যাক, অনুযোগ করে যাক, কান্নাকাটি করে যাক, হ্যাঁ, তারপরে বাড়িতে বসে চিৎকারও করতে পারে, আর্তনাদও করতে পারে, হ্যাঁ, হতাশাগ্রস্ত হয়ে এরপর পাগলামিও করতে পারে, বা ওই যে সুকান্তবাবু যেরকম বলছেন ওরকমও করতে পারেন, কিন্তু ওরকম করলে রিস্ক হচ্ছে যে কোনো মুহূর্তে জুতো ছুঁড়ে আসতে পারে, লাঠি ছুঁড়ে আসতে পারে। তো সেটা না হোক আমি চাইবো। বাকি এরা যা করছে করুন, বাংলার মানুষ জানেন যে তাদের কি করতে হবে, তারা কিভাবে কমব্যাট করবেন, তারা কিভাবে বাংলার ধর্ম, বাংলার সংস্কৃতি, বাংলার সরকারের পাশে থাকবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।